আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলো অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন এই অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আলো এক প্রকার শক্তি। কেমন শক্তি? যা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। তাহলে আলো কি? আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। এবং আমরা জানি যে আলো সরল পথে চলে। আলোর একটা ধর্ম হচ্ছে আলো সোজা পথে চলে। আলো চলার পথে দিক পরিবর্তন করতে পারে না। কিন্তু অনেক সময় আলো যদি কখনো মাধ্যম পরিবর্তন করে, যদি সামনে কোনো বাধা পায়, তাহলে কিছু ঘটনার উৎপত্তি হয়। এই ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে আলোর প্রতিফলন। আজকে আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি তাহলে আলোর প্রতিফলন কি, কাকে আলোর প্রতিফলন বলা হয়, এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। আলোর প্রতিফলন, দেখো এখানে একটি রশ্মি, একটা আলোক রশ্মি এসে একটি প্লেটের উপরে পড়েছে, এখান থেকে আবার ফিরে চলে গিয়েছে। এই ধরনের ঘটনাই হচ্ছে আলোর প্রতিফলন। আমরা যদি আমাদের ড্রেসিং টেবিলের গ্লাসের সামনে দাঁড়িয়ে একটি টর্চ লাইট জ্বালাই, তাহলে কি দেখব? সেই টর্চ লাইটের আলোটি ঘুরে এসে হয়তো আমাদের মুখে পড়েছে অথবা বাসার ছাদে পড়েছে। এ ধরনের ঘটনা আমরা দেখতে পাই। তাহলে এই যে আলোটা ফিরে আসতেছে, এই ঘটনাই কিন্তু আলোর প্রতিফলন। আমরা যে কোনো আয়নার উপরে যদি আলো ফেলাই, সেই আলোটা আবার ফিরে আসে। ঠিক একইভাবে অন্যান্য পৃষ্ঠ থেকেও ফিরে আসে, কিন্তু আমরা সবগুলো দেখতে পাই না, কারণ সবার প্রতিফলন ক্ষমতা সমান নয়। তাহলে এই যে আলোর ফিরে আসা, এই ফিরে আসাকেই বলা হয় প্রতিফলন। তাহলে দেখি আমরা প্রতিফলনকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। আলোকরশ্মি চলার পথে কোনো পৃষ্ঠে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে এলে আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোকরশ্মি ধরো চলছে, চলার পথে আবার ওই মাধ্যমে ফিরে এলো, তাহলে সেই ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিফলন। তোমরা এই সংজ্ঞাটি সুন্দরভাবে মুখস্থ রাখবে। দেখো যে এটি একটি প্রতিফলক পৃষ্ঠ। এটি হতে পারে একটি আয়না বা অন্য যে কোনো প্রতিফলক পৃষ্ঠে একটা মসৃণ তল। এই তলের উপরে একটি আলোক রশ্মি এসে পড়ল। এই প্রতিফলক পৃষ্ঠের উপরে কি পড়বে? দেখো, একটা আলোক রশ্মি। এই আলোক রশ্মিটি এসে প্রতিফলক পৃষ্ঠের উপরে পড়ল। এখন এই আলোটি কি এটি ভেদ করে যেতে পারবে? যেতে পারবে না। আমরা কিন্তু আলোক রশ্মি অবশ্যই তীর চিহ্ন দিয়ে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আলোক রশ্মিকে আমরা তীর চিহ্ন ব্যবহার না করলে ভুল হবে। এই আলোক রশ্মিটি যখন প্রতিফলক পৃষ্ঠের উপরে পড়লো, তারপরে কি হবে? এটি এইভাবে ফিরে চলে যাবে। এই ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিফলন। অর্থাৎ আলোক রশ্মি চলার পথে কোনো পৃষ্ঠে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে এলে তাকে আলোর প্রতিফলন বলে। তোমরা আজকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অন্য একটি উৎস থেকে আলো দিয়ে দেখবে যে সে আলোটি ফিরে তোমার কাছে আসতেছে, হয়তোবা তোমার চোখ মুখে পড়ছে অথবা ছাদে গিয়ে পড়ছে। এই ঘটনাটাই হবে আলোর প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে তিনটি রেখা দেখতেছি। এটা দ্বারা আমরা বুঝেছি প্রতিফলক পৃষ্ঠ। এই রেখাটির নাম কি? যে রশ্মিটি প্রতিফলক পৃষ্ঠের উপরে এসে পড়ে তার নাম বলা হয় আপতিত রশ্মি। যে রশ্মিটি প্রতিফলক পৃষ্ঠ থেকে ফিরে যায় তাকে বলা হবে প্রতিফলিত রশ্মি। এরপরে দেখো আর একটি বিন্দু রয়েছে। আপতিত রশ্মিটা এসে একটা বিন্দুতে পতিত হয়েছে। এই বিন্দুর নাম হচ্ছে আপতন বিন্দু। কি নাম? আপতন বিন্দু। আপতন বিন্দুতে যদি আমরা একটি লম্ব অঙ্কন করি, দেখো
এই লম্বটির নাম হবে অভিলম্ব। এই আপতন বিন্দুতে যদি একটি লম্ব অঙ্কন করি, এই লম্বের নাম হবে অভিলম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে বিন্দুটি, এটির নাম হচ্ছে আপতন বিন্দু। আর আপতন বিন্দুতে আমরা যে লম্বটি অঙ্কন করব, স্কেল দিয়ে এই লম্বটি অঙ্কন করব, এই লম্বটির নাম হবে অভিলম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এগুলোকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যদি পরীক্ষায় আসে তোমাদের আপতিত রশ্মি কাকে বলে, তাহলে যে রশ্মিটি গিয়ে প্রতিফলক পৃষ্ঠের উপরে আপতিত হয় তাকে আপতিত রশ্মি বলে। যে রশ্মিটি প্রতিফলক পৃষ্ঠ থেকে ফিরে যায় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি যে বিন্দুতে গিয়ে পড়ে তাকে বলা হয় আপতন বিন্দু। আপতন বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হয় তাকে বলা হয় অভিলম্ব। তো শিক্ষার্থী দেখো, এই যে অভিলম্ব এবং আপতিত রশ্মি, এর মাঝে একটি কোণ রয়েছে। এই কোণটির মান হচ্ছে আপতন কোণ। আপতিত কোণ নয়, এটা হবে আপতন কোণ। এই কোণটির মান হচ্ছে, নাম হবে আপতন কোণ। এরপরে দেখো যে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলবো আমরা প্রতিফলন কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই রশ্মিগুলো সম্পর্কে আশা করি বুঝতে পেরেছো। তোমরা সংজ্ঞাগুলো মুখস্থ রাখবে। আমরা দেখি প্রতিফলনের প্রকারভেদ। আমরা প্রতিফলন সম্পর্কে জানলাম। এই প্রতিফলনের কিছু প্রকারভেদ রয়েছে। প্রতিফলনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটি হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে প্রতিফলন কয় প্রকার? প্রতিফলন দুই প্রকার, নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন। এখানে দেখো যে একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালে এসে পতিত হয়েছে এবং এগুলো সমান্তরালে চলে গিয়েছে। এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। এই ধরনের প্রতিফলনের নাম হচ্ছে নিয়মিত প্রতিফলন। আর দেখো এই চিত্রে দেখো যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, এই সমান্তরাল আলোক রশ্মিগুলো কিন্তু সমান্তরালেই পতিত হয়েছে, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো দেখে একটা আরেকটাকে ছেদ করেছে। এটা এই দিকে গিয়েছে, এটা এই পথে গিয়েছে, এটা এই পথে গিয়েছে। এখানে দেখো দুটো রশ্মি ছেদ করেছে, কিন্তু এখানে কি একটা আরেকটাকে কোনোটা ছেদ করেছে? ছেদ করে নাই। এই জন্য এটি নিয়মিত প্রতিফলন, এটি অনিয়মিত প্রতিফলন। কেন এই ঘটনা ঘটে? তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কেন এখানে সমান্তরালে গেল, ওখানে সমান্তরালে গেল না কেন? কারণ হচ্ছে যে এখানে দেখো তলটি মসৃণ, এই তলটি মসৃণ সমান, কিন্তু এই তলটি অমসৃণ। অনেক সময় তোমরা হয়তো বা দেখে থাকবে কোনো ড্রেসিং টেবিলের গ্লাসে অথবা কোনো আয়নাতে অনেক সময় চেহারাকে অন্যরকম দেখাচ্ছে, নাক বড় দেখাচ্ছে, চোখ বড় দেখাচ্ছে। এ ধরনের ঘটনা ঘটে থাকে সাধারণত অনিয়মিত প্রতিফলনের কারণে। তাছাড়া ড্রেসিং টেবিলে আমরা যখন আমাদের চেহারা দেখি সেখানে নিয়মিত প্রতিফলন ঘটে। এখন আমরা দেখব প্রতিফলনের সূত্র। প্রতিফলনের দুটো সূত্র রয়েছে। এর মধ্যে প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আপতিত রশ্মি রয়েছে, প্রতিফলিত রশ্মি রয়েছে এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এই তিনটি রেখা একই সমতলে অবস্থান করবে। এটি হচ্ছে প্রথম সূত্র, এটি তোমরা মুখস্থ রাখবে। একই সমতলে অর্থাৎ আমরা যদি এই রেখার তিনটির নিচে একটি কাগজ রাখি বা অন্য কোনো তল রাখি, তাহলে এই তিনটি রেখা ওই তলের উপরে অবস্থান করবে, একটি উপরে নিচে যাবে না। আর দ্বিতীয় সূত্র হচ্ছে প্রতিফলন কোণের মান আপতন কোণের সমান হয়। শিক্ষার্থী এখানে দেখো এই কোণটি হচ্ছে প্রতিফলন কোণ, এই কোণটি আপতন কোণ। তাহলে এই যে আলোক রশ্মিটি এখানে পড়লো আর এটা চলে গেল,
এটি যাবার সময় এমনভাবে যাবে যেন এই প্রতিফলন কোণ এই আপতন কোণের সমান হয়, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান হবে। এটিকে যদি আমরা আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করি এবং প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে কি হবে? কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর। প্রিয় শিক্ষার্থী, এই দুটো সমীকরণ তোমরা সুন্দর করে মুখস্থ রাখবে। আমরা এখন দেখব দর্পণ। দর্পণ কাকে বলে? দর্পণ হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। আবারও বলছি, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। দর্পণকে দুভাগে ভাগ করা যায়। দেখো, যে এই যে একটা ছোট্ট বাচ্চাকে দেখছি একটা গ্লাস সামনে, এটি হচ্ছে দর্পণ। আমরা যে আয়না ব্যবহার করি এটি দর্পণ। এটি হচ্ছে সমতল দর্পণ। এখানে দেখো যে মোটরসাইকেলের কিছু লুকিং গ্লাস দেখা যাচ্ছে, এগুলোও দর্পণ। কিন্তু এই দর্পণ এবং এই দর্পণের মধ্যে পার্থক্য রয়েছে। এই দর্পণগুলো হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে আমরা দেখছি দর্পণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সমতল দর্পণ, আরেকটি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অবতল দর্পণ, আরেকটি উত্তল দর্পণ। এই ধরনের দর্পণকে আমরা বলি অবতল দর্পণ, আর এই ধরনের দর্পণকে বলি আমরা উত্তল দর্পণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে দর্পণকে আমরা দেখো কয় ভাগে ভাগ করলাম। দর্পণকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করছি, গোলীয় দর্পণ এবং সমতল দর্পণ। গোলীয় দর্পণ আবার দু প্রকার, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। একটি গোলীয় দর্পণের বিভিন্ন অংশ থাকে। এই যে দর্পণ, আমরা এই অংশটুকু যদি বাদ দিই, আমরা এখান থেকে এইটুকুকে যদি দর্পণ চিন্তা করি, এটি কি দর্পণ? এটি হচ্ছে কনভেক্স মিরর। এই মিররের, এই দর্পণের যে মধ্যবিন্দু, এই উত্তল দর্পণের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুকে বলা হবে মেরুবিন্দু। এই বিন্দুটির নাম হচ্ছে, যে কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হবে মেরুবিন্দু। প্রত্যেকটা দর্পণ, দেখো এই যে এটা একটা গোলক, এরকম একটা গোলকের অংশ। যে কোনো গোলীয় দর্পণই একটি গোলকের অংশ। তার এই অংশটুকু কেটে নিয়ে আমরা দর্পণ তৈরি করি। তার মানে কি, প্রত্যেকটা দর্পণেরই একটি কেন্দ্র থাকে। গোলীয় দর্পণের একটি বক্রতার কেন্দ্র, একটা কেন্দ্র থাকবে। এই কেন্দ্রকে বলা হবে এর বক্রতার কেন্দ্র। মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের সংযোগকারী এই সরলরেখাকে বলা হবে প্রধান অক্ষ। আবারও বলছি, মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে বলা হবে প্রধান অক্ষ। আর দেখো যে বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী যে কোনো রেখাকে বলা হবে গৌণ অক্ষ। এখানে দেখো যে প্রধান অক্ষের সমান্তরাল, আমরা এই দর্পণটি দেখি, ওটি না, এই চিত্রটি খেয়াল করো, যেখানে একগুচ্ছ সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, এটি প্রধান অক্ষ। এই সমান্তরাল রশ্মিগুচ্ছ গিয়ে এখানে গিয়ে প্রতিফলিত হয়ে এই দিক দিয়ে চলে এসেছে, অর্থাৎ বক্রতার একটা বিন্দু দিয়ে। এটি বক্রতার কেন্দ্র। আর এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এখান থেকে গিয়ে এই পথে চলে আসছে, এই রশ্মিটি গিয়ে এই পথে ফিরে আসছে। এভাবে একাধিক রশ্মি গিয়ে বাধা পেয়ে আবার ফিরে আসার সময় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে চলে এসেছে। এই বিন্দুটিকে বলা হবে ফোকাস বিন্দু। কি বলা হবে? ফোকাস বিন্দু। মেরুবিন্দু থেকে ফোকাস বিন্দু দূরত্বকে বলা হবে প্রধান ফোকাস। আর মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্রের এই দূরত্বকে বলা হবে বক্রতার ব্যাসার্ধ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ রাখবে।
তোমাদের জন্য কিছু কাজ রয়েছে, এগুলো বাসায় তোমরা করবে। যে প্রতিফলনের সূত্র দুটি ব্যাখ্যা করো। এটি ক্লাসে হলে আমরা দলীয় কাজ হিসেবে করে নিতাম, যেহেতু তোমরা বাসায় নিজেরা করবে। গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, গৌণ অক্ষ চিত্রসহ ব্যাখ্যা করো। তোমাদের এই মূল্যায়ন অংশ তোমরা নিজে নিজে বাসায় করবে। চিত্রে প্রদর্শিত দর্পণটি কোন প্রকৃতির? আমি একটু বলে দিচ্ছি, দেখো যে এটির প্রতিফলক পৃষ্ঠ কিন্তু উত্তল অংশটা, এই অংশটাকে আমরা বলবো উত্তল, আর এই অংশকে বলবো অবতল। যেহেতু উত্তল অংশে আলো প্রতিফলিত হচ্ছে, সেই জন্য এটি উত্তল দর্পণ। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বাসায় নিজে নিজে করবে। বক্রতার কেন্দ্র, ফোকাস, প্রধান ফোকাস এবং মেরুবিন্দু চিহ্নিত করো। নিয়মিত প্রতিফলন কাকে বলে? দর্পণের প্রকারভেদ বলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এতক্ষণ যে মূল্যায়ন অংশ দেখালাম, দলীয় কাজ দিলাম, সেগুলোও তোমাদের বাড়ির কাজ, এবং এগুলো তোমাদের বাড়ির কাজ। নিয়মিত অনিয়মিত প্রতিফলন চিত্রসহ ব্যাখ্যা করো। গোলীয় দর্পণের প্রধান ফোকাস ও ফোকাস দূরত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা যে অংশ নিয়ে আলোচনা করলাম, এটি তোমরা বাসায় খুব যত্ন সহকারে অনুশীলন করবে। আর বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার রাখবো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। ধন্যবাদ।